নেপালে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫০ জনের মৃত্যু, পর্যটক সহ নিখোঁজ কয়েকশো। ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেলের জন্য হাহাকার, স্থায়ী সমাধান না হওয়ায় চরম ভোগান্তিতে বাংলাদেশিরা। চলে যাব পুরো খবরে। বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার সাময়িক স্থগিত করা হয়েছে। এ সময় আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাই কনস্যুলার কর্মকর্তাদের নতুন প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করাই এর লক্ষ্য। ভিনদেশীদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্নে আরও এক ধাক্কা। বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার ও অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বিশ্বের সব দূতাবাস ও কনসুলেটে কনসুলার কর্মকর্তাদের নতুন প্রশিক্ষণ চলছে। এর সঙ্গে সমন্বয় করতেই বদলানো হচ্ছে ভিসা সাক্ষাৎকারের সময়সূচি। নতুন তারিখ পরে জানানো হবে। প্রশিক্ষণে আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে কেউ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তা খতিয়ে দেখা হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এতে বৈধ অভিবাসনের পথ আরও কঠিন হয়ে উঠছে। আসমাতুলি, নিউজ 24। কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তির অভিযোগে সর্বোচ্চ $1800 কোটি জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা। একই সাথে শিশুদের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। এর অংশ হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনা হবে। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোলব এই সমঝোতাকে তরুণদের জন্য একটি যুগান্তকারী বিজয় হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে মেটা বলছে, এই উদ্যোগ অভিভাবকদের ক্ষমতায়ন ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করার দীর্ঘদিনের প্রচেষ্টারই অংশ। একই ধরনের ব্যবস্থা নিতে টিকটক ও ইউটিউবের প্রতিও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর প্রশাসনের অভিযানে বন্ধ অধিকাংশ হোটেল। সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ থেকে যাওয়া অনেকে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের হোটেল সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। রোগী ও তাদের স্বজনদের নিয়ে একের পর এক হোটেল ঘুরেও মিলছে না মাথা গোজার ঠাঁই। হোটেল পাওয়া গেলে আমরা ফুটপাতে বসে থাকতাম না, হোটেলেই উঠতাম। হোটেল নিয়ে অনেক সমস্যা আছে। হঠাৎ হোটেল বন্ধ হয়ে যাওয়ায় এবং নতুন হোটেলের চড়া দাম বা রুম খালি না থাকায় অনেক রোগী চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আমরা হোটেল পাচ্ছি না, এই কারণে বসে আছি। এখন বাংলাদেশে রওনা হব। এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন মার্কুইস স্ট্রিট এলাকার হোটেল ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে সামান্য সময় দিলে এই দুর্ভোগ কমানো সম্ভব হতো। গভর্নমেন্ট দেখুক কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই, কেটা চালাতে পারে, একটু সময় দিতে বলেন। 2 মাস 3 মাস ঠিক করবে, সে মধ্যেই ঠিক করে যেটা থাকবে সেটা জানি। এখন এভাবে টুরিস্টকে হ্যারাসমেন্ট করা ঠিক হবে না। जो होटल ऑलरेडी सब कुछ मेंटेन করছে, কিছু কিছু ডিফল্ট হতে পারে, কিছু কিছু কমি হতে পারে, लेकिन गवर्नमेंट के একটা ছিল কি এটা টাইম লো ভাই, গেস্ট আসছে, তুমি এটা টাইম লো, ওই টাইমের মধ্যে তুমি সব ঠিক করে দাও। তবে মানব জীবন সুরক্ষায় ফায়ার সেফটি বা অগ্নি নিরাপত্তা আইনে কোনো ছাড় দিতে নারাজ স্থানীয় প্রশাসন ও পুলিশ। 18 আগস্ট নিউ মার্কেট এলাকায় শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি এবং 2 ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমানাহ এইড ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কনফারেন্স ও কালচারাল ইভেন্ট। রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান দাতো সেরি হাজি হাসান আলী সভাপতিত্ব করেন। পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী স্কলার আব্দুল্লাহ আল আমিন। বিশেষ আকর্ষণ ছিলেন ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ। আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী ও পুরুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া।
আহ্বায়ক ডক্টর এস.এম. রহমান তনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস.এম. জিলানী। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশল বাদলুর রহমান খান বাদল। বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিন এবং গোপালগঞ্জ জেলা নারী দলের সভাপতি রওশনারা। একের রক্ত অন্যের জীবন বাঁচায়, এই স্লোগানে ওমানের বাংলাদেশ মাস্কাট স্কুলে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে দেশীয় প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রায় 1.5 শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করে দেশটির জাতীয় ব্লাড ব্যাংকে দেওয়া হয়। মানবিক এই আয়োজনে সহযোগিতা করতে পেরে নিজেদের গর্বিত মনে করছে আল বারাকা গ্রুপ। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতি বছর রক্তদান কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। প্রবাসের মাটিতে এমন উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওমানের বাংলাদেশ দূতাবাসের সার্চ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান। আমরা চাচ্ছি বাংলাদেশ এবং ওমানের সাথে রক্ত বিনিময়ের মধ্যে দিয়ে একের সাথে অপর আমরা বন্ধুত্ব স্থাপন করা। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আগ্রহের সাথে অংশগ্রহণ করেছে। সবার সাথে সবার দেখা হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। বাংলাদেশ এবং ওমানের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবীতে উঠে এলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের বার্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আন্তর্জাতিক শান্তি সমাবেশ, জশনে জুলুস, সেমিনার ও আনন্দ র্যালি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন হাজারো ধর্মপ্রাণ সুফিবাদী জনতা। ঈদে মিলাদুন্নবীর বিশেষ এই দিনে আয়োজন করা হয় জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি সমাবেশ। সমাবেশে যোগ দেন দেশ বিদেশের সুফি স্কলার, পীর মাশায়েখ, জাতীয় রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা। যাদের তৌফিক আছে, যাদের ইশক, হুব্বে রাসূল, হুব্বুল্লাহ যাদের অন্তরে আছে, তারা চেষ্টা করে এই দিনকে, এই মাসকে একটু আয়োজন করার জন্য। পরে বের করা হয় বর্ণাঢ্য জশনে জুলুস। র্যালিটি দুয়েল চত্বর শিক্ষা ভবন ঘুরে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জীবনের মাঝে আদর্শবান করার চিন্তা ভাবনা করি এবং আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মত মুহাম্মাদের ভিতরে শান্তি দান করুক এবং ইহুদির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে হেফাজত করুক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরে বের করা হয় আনন্দ র্যালি। আলামিনের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না করতেন তাহলে আসমান দুনিয়া যে লৌহ কলম মানব আমরা কিছুই সৃষ্টি হতো না। সমস্ত নবীদেরকে সত্যায়ন করবে আমাদের আখির জামানার নবী। শুধু আমাদের নবী শুধু নবী নয়, সকল নবীদেরও নবী। উনি যদি কোনো নবী সত্যায়ন না করে তার নবুয়ত থাকবে না। মুসাদ্দিকুল লিমা। এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং উফাতের এই দিনে রাজধানীতে একত্রিত হওয়া লাখো মুসল্লির একটি চাওয়া, শান্তি প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আলোচনায় সংবিধান সংশোধনী কমিটি গঠন, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট। সরকারের গুরুত্বপূর্ণ বেশ কটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জবাবদিহি চাইবেন সংসদ সদস্যরা। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সরকার। শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আলোচনার কেন্দ্রে সংবিধান সংশোধনে 17 সদস্যের কমিটি গঠন। গুরুত্ব পাবে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কয়েকটি আইনের সংশোধনের প্রস্তাব উঠতে যাচ্ছে এবারের অধিবেশনে। স্থায়ী কমিটিতে তোলা হবে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের জন্য সংসদে অনুমতি চাইবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ডে
সরকারের 6 মাসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের ফুলঝুরি নিয়ে সংসদে সরব হতে প্রস্তুত সরকার বিরোধীরা। সরকার মানে সংসদে যে আইন, ইলেকশন কমিশনের যে আইন, এটাকে সেটা মানছে না। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য হাই, পিক দ্রব্যমূল্য ভেরি মানে হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের দারুণভাবে অবনতি হয়েছে। সরকারি দলের চিফ হুইপ বলছেন সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত সরকার। যত কৈফিয়ত চাবে তার জবাব সরকারকে দিতে হবে। ইট ইজ সরকার। গভর্নমেন্টের 3টা অর্গান থাকে, একটা হলো পার্লামেন্ট, একটা হলো এক্সিকিউটিভ, একটা হলো জুডিশিয়ারি। ইট ইজ এ পার্লামেন্ট। পার্লামেন্ট ইজ এ অ্যাবভ অল, এন্ড ইট ইজ অলসো সুপ্রিম। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নেবে বলেও আশা করেন তিনি। যিনি বিরোধী দল থাকবেন তাদের আমরা রেশিও হারে সব মিলিয়ে টোটাল 10টা কমিটি সভাপতি করা হবে। এটা তা আমরা তো জুলাই সনদ কিছুই বাস্তবায়ন করি না, কিছুই করতে পারি নাই। এটা সংশোধনটা পাশ হইলে ওটা থাকবেন, অবশ্যই থাকবেন, না হলে তো আমরা করবো কি? সংবিধান সংশোধন থেকে শুরু করে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও জ্বালানির সংকট নিয়ে দেশে এখন আলোচনা তুঙ্গে। সব মিলিয়ে বহু গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখেই বসতে যাচ্ছে সংসদের 3য় অধিবেশন। মাননীয় সদস্যবৃন্দ, আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও মাঠে মাঠে সারের জন্য হাহাকার করছেন আমন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন বিতরণের অব্যবস্থাপনা আর ডিলারদের কারসাজিতে সারা দেশে কৃত্রিম সংকট তৈরি হয়েছে সারের। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সামনের দিনে খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাই অবিলম্বে কারসাজি বন্ধ ও কঠোর মনিটরিংয়ের পরামর্শ তাদের। রাজশাহীর গোদাগাড়ির কৃষক হাসান আলী 2.5 বিঘা জমিতে রোপা আমন করেছেন, কিন্তু এই ভরা মৌসুমেও সারের জন্য হাহাকার করছেন এই কৃষক। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। সার পাচ্ছি না, সার দিতে পারছি না। একবার বীজ দিয়ে গেলে 1600, 1700, 1800 টাকা লেগে যাচ্ছে। ধান বেচতে আসে 1000 টাকা মন, তাহলে আমরা বাঁচবো না মরবো? প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম 1350 টাকা, কিন্তু বাজার ভেদে এখন বিক্রি হচ্ছে 1650 থেকে 2150 টাকায়। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে সংকট দেখা দিচ্ছে। পরে খোলা বাজারে সেই সার বিক্রি হচ্ছে বেশি দামে। দোকান থেকে এখন আবার তো আমাদেরকে করতে হবে, যার কারণে আমরা খুচরা দোকান থেকে এসে কিছু করে সার দিচ্ছি, অতিরিক্ত দামে তারা নিচ্ছে। এদিকে গ্যাসের অভাবে সারের উৎপাদন নেমে এসেছে 30% নিচে, যদিও সরকার বলছে দেশে সারের কোনো সংকট নেই। ইউরিয়া, টিএসপি এবং ড্যাপ এটা সম্পূর্ণরূপে সরকারের হাতে মজুদ আছে। টোটাল গোডাউনে আমাদের সার ভরপুর মজুদ আছে, সারের কোনো ক্রাইসিস নাই। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে চলতি মৌসুমে 13,21,000 টন চাহিদার বিপরীতে গুদামে 13,65,000 টন সার মজুদ রয়েছে। তবুও বিতরণে চরম অব্যবস্থাপনায় বাড়ছে সার সংকট। একজন ডিলারকে রেখে আপনি নতুন 2জন ডিলার নিয়োগ দেন, তাহলে কিন্তু হঠাৎ করে ডিস্টার্বেন্সটা হতো না, যে ডিস্ট্রিবিউশনটা। ইট ইজ দ্য ম্যানেজমেন্ট ক্রাইসিস, ডিস্ট্রিবিউশন ক্রাইসিস এখন। কারণ এটা হচ্ছে হঠাৎ করে আপনি সব ডিলার বন্ধ করে দিয়েছেন, সব ডিলার হাত গুটিয়ে বসে আছে, কৃষকরা এখন মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে, সার কোথায় পাবে। অর্থনীতিবিদরা বলছেন আমন মৌসুমের সারের এই সংকট আগামী দিনের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। এটার সাথে আমাদের খাদ্য নিরাপত্তা জড়িত। এখন আমন আসছে, ভালো আমন ফসল হলে এটা আমাদের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল আমাদের। এটা যাতে ভালোভাবে যাতে কৃষকরা সময় মতো সার পান, এটা তাদের অধিকার এবং এটা নিশ্চিত করতে হবে। অসাধু চক্রের কারসাজি রোধ করে দ্রুত কৃষকের হাতে সারের সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। গত 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকার সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর আয়োজনে তারা এসব কথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 5 দিনের কর্মসূচির কথাও জানান তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। আয়োজনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উত্তরণ ঘটানো দরকার। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরে
একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। ছাড় পাচ্ছে না কোনো অপরাধী, মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নত করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসছে। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, দিনটির কর্মসূচি নিয়ে যৌথ সভায় বসেন নেতারা। পরে ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। তো 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে দলের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। চলমান বিভিন্ন সংকট মোকাবেলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠকের পর এসব কথা বলেন তিনি। এই আয়োজনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে 30 আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা কর্মসূচি পালন করবে 11 দল। 2009 সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের, তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে। কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। সরকারের যে ব্যর্থতা সর্বত্র যে পরিলক্ষিত হচ্ছে, পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এই সব মিলে আসলে দেশের সরকার যে আছে, দেশের জনগণের যে দায়িত্ব, যে একটা দায়িত্বশীল সরকার আছে, এটা দৃশ্যমান নয়। এই ছিল প্রবাসের সংবাদে, সঙ্গে থাকায় ধন্যবাদ।